হয়েছে স্যার। ওকে, স্ক্রিনে দেখতে পাচ্ছ মাত্র 12 জন তোমরা মানে মক টেস্টে দিয়েছো, বা 13 জন। যারা দিয়েছো খুব ভালো কথা, যারা দাওনি খুব ভালো কথা। রিকোয়েস্ট করব, কোথাও কাউকে টাকা দিয়ে টাকা নষ্ট করার দরকার নেই। তোমার বাবা অনেক কষ্ট করে টাকা ইনকাম করে, তো সেই বাবার টাকা ফালতু কাউকে দিয়ে যদি তুমি ক্লাস অ্যাটেন্ডই না করো, মক টেস্ট যদি অ্যাটেন্ডই না করো, পড়াশুনো যদি নাই বা করো, তাহলে প্লিজ বাবাকে একটু রেহাই দাও, ঠিক আছে? নিজের বাবার টাকা নষ্ট করো না, রেহাই দাও বাবাকে। অনেক বাবা অনেক কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে, যে 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 টাকা ইনকাম করে সে জানে কত কষ্ট করে। তো ভালো ছেলে হওয়ার চেষ্টা করো বাবার কাছে, বাবার টাকাটা ফালতু নষ্ট করো না একে ওকে টাকা দিয়ে, ঠিক আছে? যেহেতু তুমি পড়বেই না, তো টাকা নষ্ট করার কি দরকার। এই কয়েকজন দেখতে পাচ্ছ স্ক্রিনে কে কত নম্বর পেয়েছো। আমি মিরাজ 15টি, শর্মিষ্ঠা 16, মনীষ 14, গিয়াসুদ্দিন 15, হরিপ্রসাদ 14, রানা 8টি সঠিক উত্তর করেছো, সুদীপ 15, কৌশলে করেছো 8, জয়দেব 13, অভিজিৎ 15, সুমন 11 এবং মনোরঞ্জন করেছো 12টি। ওয়েল ডান, থ্যাংক ইউ সো মাচ পরীক্ষাটা দেওয়ার জন্য, ধন্যবাদ। চলো অঙ্কগুলো দেখি। দেখো প্রথম প্রশ্ন এরকম ছিল যে দুটি ধনাত্মক সংখ্যার সমষ্টি 1000। আচ্ছা, কারো মাইক্রোফোন অন হয়ে আছে, অফ করে দাও। দুটি ধনাত্মক সংখ্যার সমষ্টি হচ্ছে 1000 আর তাদের বর্গের পার্থক্য এটা। সংখ্যা দুটি কত? একটা জিনিস মনে রেখো, যদি দুটি সংখ্যার সমষ্টি বলে দেয়, সমষ্টি যদি বলে দেয়, তাহলে সেই দুটি সংখ্যার পার্থক্য বের করা খুব সহজ। পার্থক্য বের করার নিয়ম হচ্ছে বর্গের পার্থক্যকে, বর্গের যে পার্থক্য আছে তাকে যোগফল দিয়ে ভাগ। যদি তুমি যোগফল দিয়ে ভাগ করো তাহলে বিয়োগফল পাবে, আর বিয়োগফল দিয়ে ভাগ করলে যোগফল পাবে। তো এখানে 3টি শূন্য, এখানে 3টি শূন্য কেটে দিলে আমরা বিয়োগফল পাই হচ্ছে 256। তাহলে এক্স আর ওয়াই যোগ করলে 1000 আর বিয়োগ করলে 256 হয়। এবার সংখ্যা দুটি বের করতে হবে। তো এক্স এর মান কি পাবো আমরা? এই দুটি যোগ করে 2 দিয়ে ভাগ। 1000 আর 256 যোগ করলে 1256 হয়। একে 2 দিয়ে ভাগ করে দাও, তার মানে 6, 2 2 4, 2 8 16, 628 পাবো। 628 একটাই অপশানে রয়েছে, অপশন বিতে। তুমি ওয়াইয়ের মান আর বের করার দরকার নেই, তো যদি তুমি বের করতে চাও তো বের করে নাও। বিয়োগ করে 2 দিয়ে ভাগ, 1000 আর 256 বিয়োগ করে দাও, তাহলে তুমি 744 পাবে। 744কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 372। এটা হবে অ্যান্সার, অপশন বি হবে উত্তর। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। পরপর 7টি সংখ্যার একটি ক্রমে প্রথম 5টি সংখ্যার গড় জেড, তাহলে শেষ 3টি সংখ্যার গড় কত হবে? দেখো গড় যদি জেড বলে, তার মানে মাঝেরটা হচ্ছে জেড 7টি সংখ্যার মধ্যে। তো এদিকে প্রথম 5টির মধ্যে বলেছে, তো প্রথম 5টি মানে এদিকে 2টি এদিকে 2টি, এই হচ্ছে 5টি সংখ্যা। আমাকে বলেছে 7টি সংখ্যা আছে, মানে এর পরে আরও 2টি সংখ্যা আছে। ব্যাপারটা বুঝলে? প্রথম 5টির যদি হিসাব করি তাহলে মাঝেরটা গড়টা হবে জেড, কিন্তু আছে টোটাল 7টি সংখ্যা। তো 5টি যদি হয় তাহলে এদিকে 2টি এদিকে 2টি। এবার এটা প্রথম, তাহলে এর পরেও তো আরও 2টি সংখ্যা আছে, 7টি আছে। তো এই জেডের পরে কি হবে? z+1। এরপরে কি হবে? z+2। এরপরে কি হবে? z+3। আর লাস্ট যেটা হবে সেটা হচ্ছে z+4। আমাকে এই তিনটি লাস্ট 3টির গড় চেয়েছে। তো পরপর সংখ্যা বললে মাঝেরটা গড় হয়, তো শেষ 3টির মাঝে আছে z+3, তাহলে এটাই গড় হবে z+3। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? হ্যাঁ কিনা বলে না? হ্যাঁ স্যার ক্লিয়ার। হ্যাঁ স্যার। চলো নেক্সট। এবিসি এবং ডি এর গড় হচ্ছে 19.5, এ এর ভ্যালু 21, এবিসি এর গড় হচ্ছে বিসিডি এর গড়ের সমান। দেখো গড় এখানে 3টি সংখ্যা এবিসি গড়, আর এখানে বিসিডি, এখানে 3টি সংখ্যার গড় সমান বলেছে। তার মানে গড় যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি এবিসি এই 3টির যোগফল আর বিসিডি এই 3টির যোগফল সমান। হ্যাঁ কি না? গড় যদি সমান হয় তো 3টির যোগফলও সমান হবে, 2 দিকে 3 গুণ করার তো দরকার নেই না। ক্লিয়ার? তাহলে দেখো এ পক্ষে প্লাস বি, এ পক্ষে প্লাস বি কেটে যাচ্ছে, কারণ এদিকে আনলে তো মাইনাস হয়ে যায়। আবার এই প্লাস সি যদি এদিকে তুলে আনো তো এখানে প্লাস সির সঙ্গে কেটে যাবে, মাইনাস হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি এ সমান হচ্ছে ডি। আরে এ ভ্যালু তো দেওয়াই আছে না, এ ভ্যালু কত? 21, তো ডি এর ভ্যালু 21 হবে। অ্যান্সার হবে অপশন সি। এ যদি 21 হয় তো ডিও 21। স্যার আরেকবার বলবেন, একটু প্রথমে বুঝতে পারলাম না। এভাবে করেছি স্যার আমি। কেন বুঝতে পারলে না? এ বিসির গড় আর বিসিডি এর গড় সমান, হ্যাঁ কি না?
আমি যে জায়গায় চিহ্ন করছি সেই জায়গাটা লাইনটা ভালো করে পড়ো। বলেছে এ বি সি এর গড় বি সি এবং ডি এর গড়ের সমান। তো এই তিনটির গড় আর এই তিনটির গড় যদি সমান হয়, তার মানে এই তিনটির যোগফল আর এই তিনটির যোগফল সমান হবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার বুঝতে পারছি। বুঝতে পারছো? এ প্লাস বি প্লাস সি, এই তিনটির টোটাল গড়, গড় যাই খুশি তুমি ধরো, টোটাল তো হবে 3 দিয়ে গুণ, গড় ইন্টু 3। আর এদিকে বিসিডি আছে, বিসিডি, তো এর টোটাল কত হবে? এর গড় ইন্টু 3। তো দুই দুই পক্ষ তো সমান, টোটাল হবে গড় ইন্টু 3, এদিকেও গড় ইন্টু 3, তিনটি সংখ্যা গড় সমান। তুমি গড় সাপোজ ধরে নাও এটা এক্স, তাহলে এটা হবে 3x টোটাল। এদিকে গড় যদি এক্স হয় তো এদিকেও টোটাল হবে 3x, তো এই দুটি সমান, টোটালটা সমান হবে, ঠিক আছে? তো এবিসি আর বিসিডি সমান, তাহলে বি আর সি দুই পক্ষে আছে, কেটে যাবে, সমান এখান থেকে আমরা এ সমান ডি পাবো, কারণ বি কে তুলে নিয়ে আসলে এই প্লাস বি এর সঙ্গে কেটে যাবে, সি কে তুলে আনলে এদিকে সি এর সঙ্গে কেটে যাবে, মাইনাস হয়ে কেটে যাবে, এ পড়ে থাকবে আর ডি পড়ে থাকবে। তো এ আর ডি সমান, এ এর ভ্যালু 21 দেখো এক জায়গায় বলা আছে, এ 21, তাহলে ডিও 21। এক্স এবং ওয়াই একটি নির্দিষ্ট কাজ যথাক্রমে 18 এবং 30 দিনে সম্পন্ন করতে পারে। ওয়াই এর চেয়ে জেড 50% বেশি দক্ষ। জেড এবং ওয়াই কাজ শুরু করে, কিন্তু দুজনকেই 4 দিন পর চলে যেতে হয়। পরবর্তী 4 দিনের মধ্যে পি এর সহায়তায় এক্স এর দ্বারা অবশিষ্ট কাজ সম্পন্ন করা হয়। পি একা মূল কাজটি কতক্ষণে করবে? অঙ্কটা লিখেছে অনেক বড়, জিনিসটা অত বড় নয় যতটা দেওয়া আছে। দেখো স্পষ্ট বলা আছে এক্স 18 দিনে করে, আর একটা বলা আছে ওয়াই করে 30 দিনে, এই দুটি স্পষ্ট বলা আছে। হ্যাঁ, এর সঙ্গে সঙ্গে আমরা জেডও বের করে নিতে পারি। দেখো ওয়াই এখানটা যেখানে দাগ দিচ্ছে ভালো করে বোঝো, ওয়াই এর চেয়ে জেড 50% বেশি দক্ষ। তো ওয়াই তো 30 দিনে করে, তাহলে জেড যদি 50% বেশি দক্ষ হয়, মানে বেশি কাজ করে, তাহলে দিনটা কম লাগবে, মানে 100 উপরে যাবে আর নিচে 150 আসবে, তাই না? ওয়াই থেকে তো আমরা জেড পেয়ে যাচ্ছি সরাসরি, যেহেতু জেড এর কম দিন লাগে, জেড বেশি কাজ করে, তো কম লাগবে সময়, তো কমটা উপরে যাবে, নিচে বেশিটা। 50% বেশি বলেছে মানে 100 হলে 150, তো কোনটা উপরে যাবে? কমটা উপরে যাবে, কারণ কম দিন লাগে। কাটাকাটি করো, এটার সঙ্গে এটা কাটলে 5, 5 দিয়ে 100 কাটলে 20, তার মানে জেড করে 20 দিনে। আমরা দেখো 3টি পেয়ে গিয়েছি, এ বি সি এক্স ওয়াই জেড 3 জন পেয়ে গিয়েছি, বাস। এবার বলো এই তিনটির লসাগু যদি আমি করি, তাহলে 18, 30, 20, লসাগু কত হবে? 180, 90 হবে না, 180 যাবে। তাহলে এক্স করে 10 ইউনিট কাজ, এ করে 6 ইউনিট কাজ, আর 20 দিয়ে করলে এ করে, জেড করে 9 ইউনিট কাজ। এবার দেখো কে কে কাজ করেছে। জেড আর ওয়াই 4 দিন কাজ করেছে। তো জেড আর ওয়াই যদি আমরা দেখি, তো জেড আর ওয়াই একসঙ্গে করে 15, 6 আর 9 15 করে, তাহলে 4 দিনে কত করেছে তারা? 60 কাজ করে ফেলেছে। তাহলে কত কাজ বাকি থাকে? 180 থেকে 60 বিয়োগ করে দাও, 120। এবার খেয়াল করো তো, পরবর্তী 4 দিনের মধ্যে পি এর সহায়তায় এক্স দ্বারা অবশিষ্ট কাজ সম্পন্ন হয়। মানে পরবর্তী 4 দিন কে কাজ করছে? পি আর এক্স, হ্যাঁ কি না? পরবর্তী 4 দিন কে কাজ করছে? পি আর এক্স। আচ্ছা, এক্স 4 দিন যদি কাজ করে, এক্স তো একদিনে 10 করে, তো 4 দিনে কত করবে? 40। তাহলে এই 40 যদি আমি বাদ দিয়ে দিই, বাকি কত থাকে? 80। তাহলে এই 80টা কে করেছে? পি করেছে। বাহ, এই তো, তাহলে তো সমাধান হয়ে গেল। কারণ ওয়াই আর এক্স তো আমরা এক্স ওয়াই তো আগে থেকে বের করে ফেলেছিলাম, এক্স আর জেড, শুধু এক্সটা বাকি ছিল, এক্সটাও বের করে ফেললাম। তাহলে বাকি কাজটা করেছে পি। কয় দিনে? 4 দিনে, পি এর সহায়তায়। তো 4 দিনে, তো পি তাহলে 80 করে 4 দিনে, পি 80 করে 4 দিনে, একদিনে কত করবে? 4 দিয়ে ভাগ 20। একদিনে যদি 20 করে, তাহলে টোটাল কাজটা মানে 180 কাজটা কত দিনে করবে? 180কে 20 দিয়ে ভাগ করে দাও, 9 দিন। অ্যান্সার হবে অপশন এ, পি করবে 9 দিনে টোটাল কাজটা। ঠিক আছে সবার? হ্যাঁ স্যার। রাম তার আয়ের 72% সঞ্চয় করত, তার আয় 12% বৃদ্ধি পেয়েছে এবং সে তার ব্যয়ের 5% বৃদ্ধি করেছে। ওকে, যদি রাম আগে ওয়াই টাকা সঞ্চয় করে এবং বৃদ্ধির পরে সে এখন এক্স টাকা সঞ্চয় করে, তাহলে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই ইন্টু 100 এর মান কত হবে? দেখো
রাম আগে 72% ব্যয় করতো, তার মানে 28% সঞ্চয় করতো। 72 যদি ব্যয় করে তো বাকিটা সঞ্চয় হয়, তাই না? রাম আগে ওয়াই টাকা সঞ্চয় করে, মানে এটা হচ্ছে ওয়াই টাকা সঞ্চয় করে। এখন কি হয়েছে, তার আয় 12% বৃদ্ধি পেয়েছে। তো 12% যদি বৃদ্ধি পায় তাহলে কত বৃদ্ধি পাবে? তার আয় 12% বৃদ্ধি পেয়েছে এবং সে ব্যয়, আচ্ছা ব্যয়, আয়ের তো কোনো গল্প নেই, সরি বাদ দাও। ব্যয়, আচ্ছা ব্যয় 5% বাড়িয়েছে, আমাকে আয়ও বের করতে হচ্ছে, ঠিক আছে? আয়ও বের করতে হচ্ছে। ধরো আয় 100, এর মধ্যে 72 খরচ, 28 সঞ্চয়। এখন আয় 12% বেড়েছে, মানে আয় হয়ে যাবে 112। এটা 5% বেড়েছে, এটা খরচটা 5% কত হবে দেখো, 72 আছে তো এক ঘর সরিয়ে দাও, এটা হচ্ছে 10%। 72 10% হচ্ছে 7/2, 7.2। তাহলে 5% কত হবে, 2 দিয়ে ভাগ করে দাও, তার মানে কত হবে 3 টাকা 75 স্যার। 3 টাকা 75 পয়সা, 3 টাকা 60 পয়সা, 3 টাকা 60 পয়সা। তাহলে 3 টাকা 60 পয়সা তার আয়, খরচটা বেড়েছে। তো এখন খরচ কত হবে, 75.6 টাকা। 3.6 বাড়িয়ে দাও, তাহলে এই দুটি বিয়োগ করলে আমরা তার সঞ্চয় পাবো। এখন সঞ্চয় পাবো, এই দুটি বিয়োগ করো তো কত সঞ্চয় আসছে, 112, 75, 36.4। ওকে 36.4। তাহলে এটার মান হচ্ছে এক্স, এখনকার সঞ্চয়। এক্স হলো এখনকার সঞ্চয়, তাই না? তাহলে আমরা ওয়াই এর মান পেয়েছি, এক্স এর মান পেয়েছি। ওয়াই হচ্ছে আগের সঞ্চয় আর এক্স হচ্ছে এখনকার সঞ্চয়। আমাকে প্রথমে বলেছে এক্স মাইনাস ওয়াই, এক্স মানে হচ্ছে 36.4 মাইনাস ওয়াই মানে হচ্ছে 28 ভাগ ওয়াই, ওয়াই মানে হচ্ছে 28 ইন্টু 100। বাস, বলো ওইটা বিয়োগ করলে কত হচ্ছে, 8.4 ডিভাইডেড বাই 28 ইন্টু 100। পয়েন্ট তুলে দাও, নিচে 10 পাবে তুমি। 28 আর 84 3 দিয়ে যায়, 10 দিয়ে 100 কাটলে 10 পাই, তার মানে 30%। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? প্রথম খরচ আর এখনকার খরচ বের করলে তো অ্যান্সার হয়ে যায়। মোহন প্রথম দিন 60 টাকা আয় করে, দ্বিতীয় দিন 50 টাকা খরচ করে। সে আবার তৃতীয় দিনে 60 টাকা আয় করে, চতুর্থ দিনে 50 টাকা খরচ করে। এইভাবে কততম দিনে 200 টাকা সঞ্চয় হবে? দেখো 200 টাকা সঞ্চয় করতে বলেছে, তো প্রথম দিন কি করে, 60 টাকা আয় করে, আর দ্বিতীয় দিন কি করে, 50 টাকা খরচ করে। তাহলে আমরা কি পাই, আমরা পাই 2 দিন, আর তার সঞ্চয় হচ্ছে মাত্র 10 টাকা। কিন্তু সবাই 200 টাকা সঞ্চয় করে বলে এখানে 20 গুণ করে দিও না আবার দুই পক্ষে, তাহলে অ্যান্সার ভুল হয়ে যাবে। আমাকে বলেছে কততম দিনে খরচ করার আগে তার 200 টাকা থাকবে, তাই না? তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে করতে হয় কি বলতো, এই যে 60 টাকা একদিনে ইনকাম করে না, সেটা রিজার্ভ করতে হয় শেষ দিন, ঠিক আছে? ধরো না শেষ দিন সে 60 টাকা ইনকাম করবে। তাহলে 60 টাকা যদি শেষ দিন ইনকাম করে, তাহলে এর আগে কত টাকা ইনকাম করলে চলবে, এর আগে টোটাল আমার 140 টাকা যদি ইনকাম করি তাহলে হয়ে যাবে। 140 টাকা অবধি যাবো আমি, কমবে বাড়বে 140 টাকা অবধি। 140-এ যেমনে পৌঁছালাম, তার পরের দিন 60 টাকা ইনকাম করে নেবে, আর 60 টাকা ইনকাম করলে 200 টাকা থাকবে তার কাছে, ঠিক আছে? তাহলে 140 করতে গেলে এখানে 14 গুণ করতে হবে, তো এ পক্ষেও 14 গুণ করে দাও। তাহলে আমরা কি পাবো, আমরা পাবো 28 দিন আর 140 টাকা ইনকাম। বাস এতদূর আছে, কমা বাড়া করতে করতে এটা হয়েছে। এবার শেষ দিনেরটা কত, শেষ দিনে তো 60 টাকা ইনকাম করবে, তো ওই একদিন লাস্ট দিন 60 টাকা ইনকাম করবে, তাহলে তো মোট 29 নম্বর দিনে তার কাছে 200 টাকা থাকবে। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? স্যার বলো, স্যার বলো শুনছি। বলছি স্যার, ওই যে 29তম দিনে ওই দিন তো আবার তো 10 টাকা খরচ করবে। না, পরের দিন 10 টাকা খরচ করবে, কিন্তু পরের দিনের গল্প নেই এখানে। বলেছে কততম দিনে খরচ করার আগে, খরচ করার আগে মানে খরচ করা আমি যাব না, আমার তো এইটা, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি 200 যদি পেয়ে যাই তো তারপরে আবার খরচ করতে যাব কেন? আমাকে বলেছে কততম দিনে 200 টাকা থাকবে, 29তম দিনে আমার কাছে 200 টাকা থাকবে। হ্যাঁ, 30তম দিনে আবার 50 টাকা খরচ হবে, কিন্তু আমাকে তো উত্তর তা চাইনি, আমাকে চেয়েছে কত নম্বর দিনে আমার 200 টাকা থাকবে আমার কাছে। 29 নম্বর দিনে আমার কাছে 200 টাকা থাকবে, এর পরের দিনের গল্প তো আসবে না, না?
বুঝতে পারছো? ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এক ব্যক্তি প্রতিদিন 100 টাকা করে আয় করে, আর এই সেম অঙ্ক এক ব্যক্তি প্রতিদিন 100 টাকা করে আয় করে, আর তার স্ত্রী সেখান থেকে প্রতিদিন 30 টাকা করে ব্যয় করে। আজ থেকে কি বলেছে, 25তম দিনে তার কাছে কত টাকা থাকবে? এবার ব্যাপার বোঝো, একদিনে সে 100 টাকা আয় করে, আর দ্বিতীয় দিনে কি করে, 30 টাকা খরচ করে। তাহলে বলো 2 দিনে তার কাছে কত থাকবে? 70 টাকা, তাই না? এবার এই যে 2 দিন, এতে এখানে তো স্যার এখানে তো প্রতিদিন চেয়েছে, প্রতিদিন 30 টাকা করে ব্যয় করে, তার পরের দিন তো বলেছি। প্রতিদিন বলেছে, এটা সমস্যা হয়ে গেছে। ওকে তা ভাষাটা একটু বুঝতে ওখানে অসুবিধা হয়ে গেছে। ওকে বুঝতে পেরেছি, তোমরা ওখানটা একটা, হ্যাঁ ভাষাটা করে দিয়েছে তাই। আচ্ছা প্রতিদিন তো প্রতিদিনই করো, প্রতিদিনই করো, ঠিক আছে? যেমনটা ভাষা দিয়েছে আমি সেইভাবেই করি। এটা আমার ভুল না ওখানে ভুল, সেটাই ব্যাপার। ঠিক আছে, তাহলে একদিনে কি হবে, একদিনে তার 70 টাকা ইনকাম হবে, হ্যাঁ কি না? 100 টাকা ইনকাম করে আর 30 টাকা খরচ করে, তো একদিনে সে 70 টাকা ইনকাম করে। ওকে, তাহলে না না, এখানে ওটা পরের দিন হতো গো, প্রতিদিন হতো না, ওটা পরের দিন হতো, ওটা পরের দিনে হবে। ওটা পরের দিনই হতো। তাছাড়া কোশ্চেন এমনিতে আসবে না, নর্মাল হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, এটার নাম্বার তোমাদেরকে দেওয়া হলো সবাইকে, ঠিক আছে? তো প্রথম দিন 100 টাকা আয় করবে, আর দ্বিতীয় দিন সে 30 টাকা খরচ করবে। তাহলে আমরা কি পাবো, আমরা পাবো 2 দিন সে 70 টাকা ইনকাম করবে। এবার তুমি এখানে 2কে তো 25 করা যায় না, 24 করতে হবে। কেন বলো তো? কারণ 25তম দিনে সে ইনকাম করে, সেখানে ব্যয় নেই, ইনকাম আছে। আর এই যে দুটি করছি, এখানে আয় ব্যয় দুটি দিনই ঢুকে আছে। তাহলে যদি আমি 12 দিয়ে গুণ করি তাহলে 24 দিন পাবো, তো এদিকেও আমাকে 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই যে 24 দিন, এতে কিন্তু একদিন ইনকাম করেছে, একদিন ব্যয় করেছে, ইনকাম করেছে, ব্যয় করেছে। 24 দিন মানে জোড়, মানে হচ্ছে একদিন ইনকাম একদিন ব্যয় আছে। এই 24 দিন মিলে সে 12×7=84, 840 টাকা ইনকাম করে। এবার 25তম দিন মানে আর একদিন, সেদিন কিন্তু 100 টাকা ইনকাম করবে সে। এই দিনে খরচ নেই কোনো, বিজোড়তম দিনে কোনো খরচ নেই, জোড় দিনে খরচ, ঠিক আছে? তো বিজোড়, তো 25তম দিনে কি হবে, 25তম দিনে সে 100 টাকা ইনকাম করলো, তো 940 টাকা তার কাছে থাকবে। তো অ্যান্সার হবে অপশন বি, 940 টাকা। ঠিক আছে, ওটা ঠিক আছে, বুঝতে পেরেছি। ওটা প্রতিদিন না, পরের দিনই হতো। আচ্ছা, এক ব্যক্তির কাছে সম্পত্তির, এই সম্পত্তির ব্যাপারগুলো থাকে, হাফ অংশ স্ত্রীকে দিল, বাকি সম্পত্তির হাফ ছেলেকে দিল, বাকি সম্পত্তি মেয়ের মধ্যে ভাগ করছে। তো এই যে বাকি সম্পত্তি থাকবে, তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে করতে হয় কি, করতে হয় নিচে যেগুলো আছে তার লসাগু করতে হয়। নিচের লসাগু কত হবে? আচ্ছা 2 2 সবই 2 আছে। আচ্ছা এমন একটা ধরো যাকে 2 দিয়ে ভাগ করা যায়, আবার 2 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, তারপর আবার 2 মেয়ের মধ্যে ভাগ হচ্ছে। 100 দিলে সব ভালো হবে, 100 দিয়েও হবে তুমি, পার্সেন্টেজ আছে। হ্যাঁ বাহ, একটা ভালো কথা বলেছো। পার্সেন্টেজ আছে তো আমরা 100 দিয়ে করার চেষ্টা করি, ঠিক আছে? ধরুন টোটাল সম্পত্তি 100, তাহলে ব্যক্তি হাফ তার স্ত্রীকে দিচ্ছে, তার ওয়াইফকে দিচ্ছে হাফ, মানে 50 ওয়াইফকে দিয়ে দিল। তারপর বাকি সম্পত্তি ছেলেকে দিচ্ছে, ছেলেকে কত দেবে? বাকি সম্পত্তির অর্ধেক। দেখো যদি অর্ধেক মানে 50 স্ত্রীকে দিয়ে দেয়, তাহলে বাকি থাকে আর 50, সেই বাকি সম্পত্তির অর্ধেক মানে 25 দিচ্ছে ছেলেকে। এবার কি করছে, এবার আবার বলেছে বাকি সম্পত্তি, তো বাকি সম্পত্তি কত বলো তো? বাকি সম্পত্তি কত? 25 25 25 বাকি সম্পত্তি 2 মেয়েকে দিচ্ছে, 25 থাকলে একদম। তো বাকি এইটা 2 মেয়েকে দিচ্ছে, আমাকে বলেছে প্রত্যেক মেয়ে কত পাবে। তো 2 মেয়েকে যদি 25 দেয়, তাহলে প্রত্যেক মেয়ে কত পাবে বলো তো? 25/2, তার মানে 12.5 পাবে। তাহলে একটি মেয়ে পাবে 12.5, আর 100-তে 12.5 পাবে, তার মানে হচ্ছে 12.5% পাবে। ঠিক আছে, 100-তে 12.5 মানে পার্সেন্টেজ চলে এলো। নেক্সট, এক ব্যক্তিতে 2 ছেলে রাম এবং শ্যামের মধ্যে 275 টাকা এমনভাবে ভাগ করে দিলেন যাতে রাম শ্যামের প্রাপ্ত টাকা থেকে 3/4 ভাগ বেশি পায়। স্যার হ্যাঁ বলো। বলো স্যার আগেরটা বলছিলাম। কি বলছিলে? স্যার
স্যার যদি এখানে 1/2 অংশ আছে, মানে 1/2 অংশ, ওটার থেকে যদি মানে এক তো সে চলে যাচ্ছে, তার থেকে 1/2 তো বাকি থাকছে, তার আবার 1/2 আছে, যেহেতু 2 সে দুটো নিচে আছে, হুম আবার ওই 1/2 থেকে যদি 1/2 রেখে স্যার গুণ করে দিই, তাহলে 1/4 হচ্ছে। হুম। স্যার ওটা যদি 1/4 কে যদি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে তো স্যার 12.5% হচ্ছে। স্যার ওটা ওরকম ভাবে করলে মানে ভুল হবে না? ঠিক? না, অবশ্যই ঠিক হবে, অবশ্যই ঠিক হবে। হাফের হাফ করছো, তার হাফ করছো, তারপর 2 মেয়ের মধ্যে ভাগ করে দিচ্ছ, তো 1/8 অংশ হবে। 1/8 অংশ মানে হচ্ছে 12.5, ঠিক আছে? 1/8 অংশ মানেই হচ্ছে 12.5। 8 ভাগের 1 ভাগ, তাহলে 100-তে কত, তার মানেই হচ্ছে 12.5, ঠিক আছে? হয়ে যাবে। চলো এই কোশ্চেনে আসি। বলা হয়েছে যে 2 ছেলের এত টাকা ভাগ হচ্ছে, প্রাপ্ত টাকার এত। আচ্ছা, এখানে দেখো দুজন রয়েছে, একটা হচ্ছে রাম আর একজন হচ্ছে শ্যাম। কি বলেছে? রাম শ্যামের প্রাপ্ত টাকা থেকে 4 ভাগের 3 ভাগ বেশি পায়। তো শ্যামের টাকা থেকে শ্যাম যেটা পাচ্ছে তার 4 ভাগের 3 ভাগ বেশি পাচ্ছে। তো আমি যদি একে সরাসরি 4 ধরে নিই শ্যামকে, তাহলে রাম কত পাবে? 4 ভাগ তো পাবেই, প্লাস আরও 3 ভাগ বেশি পাবে। রাম শ্যাম যা পাচ্ছে তার থেকে 4 ভাগের 3 ভাগ বেশি পায়। মানে শ্যাম যদি 4 পায়, তো রাম তো 4 পাবেই পাবে, প্লাস 4 ভাগের 3 ভাগ বেশি পাবে। ব্যাপারটা বুঝতে পারলে? তার মানে রাম পাবে 7 আর শ্যাম পাবে 4। দেখো, এই 4 ভাগের মধ্যে 3 ভাগ বেশি নেই, এর মধ্যে 3 ভাগ বেশি আছে এর মধ্যে। শ্যাম যেটা পেয়েছে তার থেকে 3 ভাগ বেশি আছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। বাস, এই হচ্ছে দুজনের ভাগ। আমাকে রাম বের করতে বলেছে, তো টোটাল 11 ভাগের মধ্যে রাম হচ্ছে 7। তো 11 ভাগের মধ্যে 7, 275 মধ্যে কত? বাস কাটাকাটি করে দেবো। এটার সঙ্গে এটা কেটে দিলে 25, 25 7 175। এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। কারো কোনো ডাউট আছে? এটা অপশন টেস্ট করে খুব ভালো হবে। হ্যাঁ, অপশন টেস্ট করেও করা যায়, অনায়াসে। এক ব্যক্তি তার প্রত্যেক ছেলে মেয়েকে 10টি করে মিষ্টি দিল, 3টি মিষ্টি বেশি হয়। আচ্ছা, 10টি করে দিলে 3টি মিষ্টি বেশি হয়, আর 11টি করে দিলে 4টি মিষ্টি কম পড়ে। মিষ্টির সংখ্যা কত? এখানে মিষ্টির সংখ্যা ধরলে কিন্তু তুমি অ্যান্সার বের করতে পারবে না। তোমাকে ধরতে হবে কি, ছেলে মেয়ের সংখ্যা, ঠিক আছে? ছেলে মেয়ের সংখ্যাটা ধরলে তুমি করবে। ধরে নাও এক্সটি ছেলে মেয়ে আছে, এক্স জন। তাহলে এক্স জনকে যদি 10টি করে মিষ্টি দাও, তাহলে কত হবে? 10x। 3টি মিষ্টি বেশি হয়, তার মানে +3। এইটা হচ্ছে মিষ্টির সংখ্যা। 10x জনকে 10টি করে দিলাম, প্লাস আরও 3টি বেশি আছে, তো যোগ করে দিলাম। এইটা হচ্ছে মিষ্টির সংখ্যা। আবার ওই x জনকে যদি 11টি করে দাও, তাহলে হবে 11x। কিন্তু এখানে 4টি মিষ্টি কম পড়ে, মানে শর্ট হচ্ছে, তো 4টি মিষ্টি কমিয়ে দাও। এইটা হচ্ছে মিষ্টির সংখ্যা। এই দুটোই মিষ্টির সংখ্যা, তার মানে এই দুটি সমান। 11x এদিকে আসলে -x থাকবে, আর এই +3 এদিকে গেলে মাইনাস হয়ে যায়, মানে -7 হবে। তো x এর মান হবে 7, মানে লোক আছে 7টি। আমি যে কোনো একটি ধরে মান বের করবো, এটা ধরে বের করতে পারো। 11 × x মানে 11 × 7 -4। 77 থেকে 4 বাদ দিলে 73, তার মানে মিষ্টি আছে 73টি। অপশন সি উত্তর। তুমি এখানে ধরেও বের করতে পারতে, 10x + 3, এটাও 73ই হবে। 10 7 70 আর 3 73। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। একজন ব্যক্তি ভ্রমণে তার সাথে খরচের জন্য 360 টাকা নিয়ে গেছে। এই দেখো, এই জায়গাটা না, এই ধরনের অঙ্ক যেখানে কিছু দিনের জন্য 360 টাকা নিয়ে গেছে, 4 দিন বাড়িয়ে দিলাম, তাহলে 3 টাকা কম খরচ হচ্ছে। তার মানে এখানে তুমি এক্স ধরে করলে চলে আসবে, মিডিল টার্ম চলে আসবে, দ্বিঘাত সমীকরণ আসবে। তো দ্বিঘাত সমীকরণকে এড়ানোর জন্য উপায় হচ্ছে কি, অপশন ধরে করা। এগুলো অপশন ধরে করতে পারো। এবার তোমার কাছে তো আছে 360, তাহলে ব্যাপার হচ্ছে 360 দিয়ে ভাগ করা যাবে, সেই সংখ্যাই তোমার অ্যান্সার হবে। এখন 15, এবার দেখো, যদি অরিজিনাল টাইমটা 15 দিন হয়, 4 দিন যদি বাড়িয়ে দাও, তার মানে 15 4 19 দিন। এই 15 আর 19 দুটো দিয়েই কি 360কে ভাগ করা যায়? যায় না। 19 দিয়ে ভাগ করা যায় না, তো আমাদের 15 অ্যান্সার হবে না। 20 নাও, যদি অরিজিনাল দিনটা 20 হয় আর 4 দিন যদি বাড়িয়ে দাও, তার মানে 24। 20 আর 24 360 দিয়ে ভাগ করা যাবে? 360কে যাবে। 360কে 20 দিয়েও ভাগ করা যায়, তার মানে পাবে তুমি 18। আর 360কে 24 দিয়েও ভাগ করা যায়, ঠিক আছে, তার মানে পাবে তুমি 15। তার মানে দেখো 3 টাকা পার্থক্য চলে এসেছে দুজনের মধ্যে, এটাই অ্যান্সার। যদি 18 দিনের জন্য যাই, 20 দিনের জন্য যাই, তাহলে 18 টাকা করে খরচ হয় প্রতিদিন।
আর যদি 4 দিন বাড়িয়ে দাও তাহলে 24 দিনের জন্য যদি যাই তাহলে 15 টাকা করে দৈনিক খরচ 3 টাকা কমে যায়। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। তো এগুলো অপশন ধরে করবে। এগুলো এক্স ধরে করতে গেলে মহাবিপদে পড়ে যাবে। মানে এক্স দিন যদি প্রথমে ধরে নাও তো একটা এক্স দিন হলে আর একটা হবে এক্স প্লাস 4 দিন, 4 দিন। তাহলে প্রথমে 360কে এক্স দিয়ে ভাগ একবার, আর 360কে এক্স প্লাস 4 দিয়ে ভাগ একবার। এই দুটির মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে 3 দিনের, 3 টাকা। এটা দৈনিক খরচ, এটাও দৈনিক খরচ, দুটি খরচের মধ্যে 3 টাকা পার্থক্য। এখান থেকে তোমাকে এক্স এর ভ্যালু বের করতে হবে, দ্বিঘাত সমীকরণ আসবে। তার থেকে ভালো অপশন ধরে করে নাও। ক্লিয়ার? হ্যাঁ স্যার। কেউ হ্যাকা ছিলে যেন, কেউ কিছু বলছিলে? না স্যার। স্যার আমি বলছিলাম, কি বলছিল বলো। স্যার এই বেসিক ফর্মুলাটাই দেখতে চেয়েছিলাম আর কি। এইটা এটা খুব নেক্সট, অরুণ এবং সজল দুই বন্ধু, প্রত্যেকের কাছে কিছু টাকা রয়েছে। যদি অরুণ সজলকে 30 টাকা দেয় তাহলে অরুণের কাছে যে টাকা থাকবে তার দিক, আচ্ছা এগুলো অপশন ধরে করা যায়। কেন বলো তো? দুজন আছে, 3জন থাকলে প্রবলেম হতো, দুজন আছে তো প্রবলেম হওয়ার কথা নয়, তবুও ঠিক আছে। দেখো বলেছে অরুণ সজলকে 30 টাকা দিয়ে তাহলে অরুণের কাছে যে টাকা থাকবে তার দ্বিগুণ টাকা সজলের কাছে থাকবে। কিন্তু যদি সজল অরুণকে 10 টাকা দেয় তাহলে সজলের কাছে যে টাকা থাকবে অরুণের কাছে তার 3 গুণ টাকা থাকবে। প্রত্যেকের কাছে কত টাকা আছে? তো প্রথমে অরুণ যদি সজলকে 30 টাকা দেয় তাহলে দ্বিগুণ। দেখো এই যদি 30 একে দিয়ে দেয় 60, দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাই না? প্রথমে যে আছে 60 আছে, একে 30 টাকা দিয়ে দিলে 30 পড়ে থাকবে, আর একে 30 টাকা দিলে 60, তো দ্বিগুণ হয়ে যাচ্ছে, খুব ভালো কথা। কিন্তু দ্বিতীয় যদি 10 টাকা দিয়ে দেয় এ ওকে, মানে যে 60 আছে সে 10 টাকা পেলে 70 হবে, আর যে 30 টাকা আছে সে 10 টাকা চলে গেলে 20 হয়ে যাবে। এটা দ্বিগুণ হচ্ছে, 3 গুণ হচ্ছে না, এটা আমাদের অ্যান্সার হবে না। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার না। তাহলে আমরা উল্টো করবো, 62 আর 64 দেখি। এই 62 যদি অর্ধেক দিয়ে দেয়, এই 30 টাকা দিয়ে দেয়, তাহলে 62 হয়ে যাবে 32 টাকা, আর এই 30 টাকা পাবে মানে এ হয়ে যাবে 64 টাকা, ডাবল হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, প্রথম শর্ত ঠিক আছে। দ্বিতীয় শর্ত, যদি এ 10 টাকা ঘুরে দেয় তাহলে যে 62 আছে সে হবে 72, আর যে 34 10 টাকা দিয়ে দিলে সে হবে 24। তাহলে এটা দেখো 3 গুণ হয়ে আছে, এটা দ্বিগুণ হচ্ছে আর এটা 3 গুণ হচ্ছে, দুটি শর্ত পালন করছে, তো আমাদের অ্যান্সার হবে অপশন বি। ঠিক আছে, এতটুকু বোঝা গেল নিশ্চয়ই অপশন ধরে করলে। এবার দেখো একজন আছে কত কি, একজন আছে অরুণ আর একজন আছে সজল, এই দুজন। হ্যাঁ স্যার। ওকে, দেখো দুটি ইকুয়েশন আসবে। একটা ইকুয়েশন কি না, ধরে নাও এর কাছে আছে এক্স টাকা, এর কাছে আছে ওয়াই টাকা। এ যদি 30 টাকা দিয়ে দেয় তার মানে এ কমে যাবে, 30 হয়ে যাবে -30, আর এ 30 বেড়ে যাবে +30। হবে এটা কি, যে প্লাস হয়ে গেল, যে সে দ্বিগুণ হয়ে যাবে বলেছে, এ দ্বিগুণ হয়ে যাবে। তার মানে যদি আমি সমান করতে চাই তাহলে এটা দ্বিগুণ হয়ে আছে, এই পক্ষে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, তবেই দুই পক্ষ সমান হবে। কারণ এ তো দিয়ে দিয়ে কমে অর্ধেক হয়ে গেল, সমান যদি মাঝে চিহ্ন দিতে হয় তো দ্বিগুণ করতে হবে। তার মানে আমরা পাবো 2x - 60 = y + 30। তার মানে 2x - y, ওয়াইটা এদিকে নিয়ে চলে আসলাম, এটা এদিকে গেলে কী হবে, -30 হয়ে যাবে। ঠিক আছে, +90 হয়ে যাবে, তাই না? 90 +90, এইটা একটা ইকুয়েশন। আবার দেখো আর একটা ইকুয়েশনে কি বলেছে, যদি এ 10 টাকা দিয়ে দেয়, ধরো এর কাছে আছে এক্স টাকা, এর কাছে ওয়াই টাকা, এ 10 টাকা দিলে এ 10 টাকা কমে যাবে, আর এ 10 টাকা পেলে এ 10 টাকা বেড়ে যাবে, তখন বলেছে এ 3 গুণ হয়ে যাবে। তো সমান করতে গেলে এই যেহেতু 3 গুণ হয়ে যাবে, এই পক্ষে 3 গুণ গুণ করলে দুই পক্ষ সমান হবে। তাহলে আমরা কি পাবো, আমরা পাবো x + 10 = 3y - 30। 3y এদিকে আসলে x - 3y = 10, এদিকে আসলে মাইনাস হয়ে যাবে -40। এটা দাঁড়ালো, দুই পক্ষ আমাকে সমান করতে হবে, তো চলো এটা 2 গুণ করে দাও। দেখো কার বের করতে হবে, প্রত্যেকের কাছে যে কোনো একটা বের করবো আমরা। দেখো এটা 2 গুণ করলে 2x, এটা 2 গুণ করলে 6y, আর এটা 2 গুণ করলে 80 - 80 হবে। চলো একটা নিচে একটা বসিয়ে দাও, ঠিক আছে, এইটাকে এটার নিচে বসিয়ে দাও, তাহলে আমরা পাবো 2x - y = 90। এবার যদি মাইনাস করো, এটা মাইনাস হলে এটা প্লাস হয়ে যাবে, এটা হবে মাইনাস আসছে।
চলো কই বাত নেই, এটা কেটে যাবে, এখানে পাবো আমরা -5y সমান সমান এটা হচ্ছে -170। 170 -5 আর 170 কাটলে আমরা 34 পাবো। তাহলে y এর ভ্যালু হচ্ছে 34, আর y এর ভ্যালু 34 একটাতে আছে অপশন বিতে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। স্যার এটা অপশন ধরে করলেও তো হয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ, তো অপশন ধরে তো দেখালাম প্রথমে তো আমি অপশন ধরে দেখালাম। চলো, এক আর মাইক্রোফোন অন হয়ে আছে গো। এটা বলেছে বর্গমূল বের করতে বলেছে, বর্গমূল বের করতে হবে। এর দেওয়া আছে কি 9.5 ইন্টু 0.085, নিচে হবে কি এটা 0.017 ইন্টু 0.019, এটা বর্গমূল বের করতে বলেছে। দেখো উপরে এখানে একটির আগে দশমিক, এখানে চারটির আগে দশমিক আছে, নিচে 6টির আগে, তো নিচে 2 ঘর বেশি আছে, আমাকে উপরে একের পর 2টি ঘর শূন্য বেশি পাবো। নিচে 6টির আগে দশমিক আছে, উপরে 4টি, তাহলে নিচে 2 ঘর বেশি আছে, তো দশমিক তুলতে গেলে 2 ঘর উপরে 100 যায়, বাস কাটাকাটি করো। দেখো 17 আর 85 কাটলে 5, 19 আর 95 কাটলেও 5, তাহলে দুটি 5-এর জন্য একটা 5 বেরিয়ে আসবে, আর 100 রুট করলে আমরা 10 পাবো, তার মানে হবে 50। অ্যান্সার হবে অপশন সি। এটা সহজ ছিল। একটি আম ঝুড়িতে, এইটা বোঝো, একটি আমের ঝুড়িতে প্রতি 30টি আমের মধ্যে একটি থেতো আম থাকে, ঠিক আছে? যদি আম 30টি হয় তাহলে থেতো আম কতটি হবে? থেতো আম হবে 1টি, ঠিক? তারপরে বলা আছে দেখো, প্রতি 4টি থেতো আমের মধ্যে 3টি আম অবিকৃত হয়। যদি 4টি থেতো আম থাকে তাহলে অবিকৃত কতটি? 3টি অবিকৃত, বিক্রি হয় না। এবার বলা হয়েছে যে মোট 12টি অবিকৃত আম রয়েছে। আচ্ছা, 3টি আম অবিকৃত হলে 4টি থেতো আম পাই, তাই তো? হ্যাঁ কিনা বলো আগে। হ্যাঁ 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 স্যার। তাহলে যদি 12টি অবিকৃত আম হয়, 12টি অবিকৃত যদি আম হয়, তাহলে থেতো আম কতটি হবে? এটা 4 গুণ, 16টি। এটা 4 গুণ 16টি হবে। তাহলে থেতো আম হচ্ছে 16টি। এবার বলো, একটি থেতো আম, তাতে 30টি অরিজিনাল আম, তাহলে 16টি যদি থেতো আম হয় তাহলে অরিজিনাল আম কতটি হবে? একের সঙ্গে 16 গুণ করলে 16 হয়, তো এটার সঙ্গে 16 গুণ করে দাও, 480। 480টি। এটাই তো অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার হলো? হ্যাঁ কিনা বলে না? মানে সহজ ছিল কিন্তু বুঝতে পারিনি ভাষাটা। এবার মেলাও দেখবে মিলে যাবে। হ্যাঁ স্যার। 30টিতে একটি, তাহলে 480-তে 16টি, তাই না? 4টিতে 3টি, তাহলে 16টিতে 12টি। এটাই তো চেয়েছিল। হ্যাঁ, ব্যাপার হচ্ছে একটু মানে পরীক্ষা হলে তো তোমার মাথায় আসবে না, ওর জন্য তো প্র্যাকটিস করা যাতে করে আসে। আচ্ছা, বলেছে এক্স গ্রামের জনসংখ্যা হচ্ছে 6800, প্রতি বছর 1200 করে কমে যায়। ওয়াই গ্রামের জনসংখ্যা 42,000, প্রতি বছর 800 করে বেড়ে যায়। তাহলে কত বছরে উভয় গ্রামের জনসংখ্যা সমান হবে? দেখো একটা আছে যেটা হচ্ছে 6000, একটা আছে দেখো 6800, এই গ্রামের জনসংখ্যা প্রত্যেক বছর কমে। আর একটা আছে 42,000, আচ্ছা 6000, স্যার এটাই কি আর একটা শূন্য যোগ হবে? হ্যাঁ 68,000 হবে। 68,000 হতো, 68,000 হতো, আর এটা হচ্ছে 42,000। ঠিক বলেছো, না হলে তো আসবে না। তো কি হবে, এ কমতে কমতে যাবে আর এ বাড়তে বাড়তে আসবে, ঠিক আছে? দিয়ে এক জায়গায় গিয়ে মিট আপ হবে, এই জায়গাটা বের করতে বলেছে। এটা কত বছরে সম্ভব সেটা বের করতে হবে। দুজনে এ কমতে কমতে যেখানে আসবে, এ বাড়তে বাড়তেও সেখানে আসবে, একই হবে বলেছে। তাহলে কত বছরে হবে সেটা আমাকে বের করতে হবে। ব্যাপার হচ্ছে কি, এ প্রত্যেক বছর 1200 কমে যায়, আর এ প্রত্যেক বছর 800 করে বেড়ে যায়। তাহলে বলো, কম থেকে বাড়তে বাড়তে যাচ্ছে আর বেশি থেকে কমতে কমতে আসছে, এটা এক বছরে কতটা ডিফারেন্স কভার করে? এক বছরে
এ 1200 এদিকে এগিয়ে আসলো, এ 800 এগিয়ে যাচ্ছে। তো এক বছরে 2000 কভার করে, 2000 জনসংখ্যা দুজনের মধ্যে কমে যায়, মানে গ্যাপটা, হ্যাঁ কি না? 1200 আর 800 গো, হ্যাঁ স্যার। আচ্ছা এ 1200 এদিকে এগিয়ে আসে, এ 800 এদিকে এগিয়ে আসে, তবে দুজনে মিলে 2000 কমে যায়, মানে গ্যাপ। তো এর মধ্যে দুজনের মধ্যে গ্যাপ আছে কত? এই দুজনের মধ্যে গ্যাপ আছে 26,000-এর। এক বছরে যদি 2000 গ্যাপ কমে, তো 26,000 গ্যাপ কমতে 13 বছর লাগবে। অ্যান্সার হবে অপশন সি। বোঝা গেল? হ্যাঁ কি না বলে না? চলো নেক্সট। হ্যাঁ স্যার। 6500 আপনার টাকা। সমীকরণে করেছেন সমীকরণ একটু বড় হয়ে যাবে, কনসেপ্ট দিয়ে করলে সহজ, হ্যাঁ স্যার, হ্যাঁ। সমীকরণে বড় হয়ে যাবে। দেখো 6500 টাকা কয়েকজনের মধ্যে ভাগ করা হলো, যদি 15 জন বেশি হতো 30 টাকা কম পেত। কতজন ছিল এটা দেখো, আবারও সেই এক্স ধরে করলে কি হবে? দ্বিঘাত সমীকরণ চলে আসবে। কি দরকার আমার, আমি অপশন ধরে করি না। 15 জন বেশি হলে 30 টাকা কম হতো, তাহলে যদি 40 জন হয়, তাহলে 40 জন হলে আরেকটা হবে 55 জন, 15 জন বেশি। দেখো এই 65কে 40 দিয়ে ভাগ করা যাবে, যাবে? হ্যাঁ যাবে। 55 দিয়ে ভাগ করা যাবে? 55 দিয়ে ভাগ করা যাবে না, তাই এটা আমাদের অ্যান্সার হবে না। তাহলে একটা 50 নাও, আর একটা হচ্ছে 65। দেখো 50 দিয়ে তো ভাগ করা যায়, 65 দিয়ে ভাগ করা যায়, দেখাই যাচ্ছে। ওকে, এইটাই আমাদের অ্যান্সার হবে যত সম্ভব, আমার মন বলছে। দেখো একটা হচ্ছে 6500, একে 50 দিয়ে ভাগ, আর একটা হচ্ছে 6500, তাকে 65 দিয়ে 15 জন বেশি দিয়ে ভাগ। তাহলে এইটা ভাগ করলে আমরা কি পাই? 5 65 13 130 পাই। আর এটা ভাগ করলে আমরা 100 পাই। তাহলে দুজনের মধ্যে দেখো 30 পার্থক্য, তাই না? 30 টাকা কম পাবে। 15 জন বেড়ে গেলে 100 পাবে, 30 টাকা কম। এটা অপশন টেস্ট। তো অপশন টেস্টটাই সব থেকে বেটার। এক্স ধরে করলে তো মহাবিপদে পড়ে যাবে। এক্স ধরে করলে কি হবে? একটা হবে 6500 ডিভাইডেড বাই এক্স, আর একটা হবে 6500 ডিভাইডেড বাই এক্স প্লাস 15। 15 জন বেশি, এই দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে 30। এভাবে ঠিক আছে স্যার। কিন্তু অপশন ধরে করলে এটা বেশি সহজ ইকুয়েশনের থেকে। চলো নেক্সট। দুটি ভিন্ন ব্যাংকে পৃথক বার্ষিক সুদের হারের জন্য 750 টাকা 3 বছরের সুদের পার্থক্য 90 টাকা, ব্যাংক দুটি সুদের হারের পার্থক্য কত? আচ্ছা, এই যে 90 টাকা সুদের পার্থক্য হয়েছে সেটা কেন? কারণ একটি ব্যাংকের থেকে আরেকটি ব্যাংকে কিছু সুদ বেশি আছে, সুদের হার বেশি আছে বলেই পার্থক্য। যদি একই সুদের হার হতো তাহলে পার্থক্য হতো না, একই সমান সুদ পেত। এবার যে ব্যাংকের সুদের হার বেশি সেই ব্যাংক বেশি সুদ দেবে। তো যত পার্সেন্ট বেশি তত টাকা, ওই পার্সেন্টের যে টাকাটা সুদ হয় সেই টাকাটাই পার্থক্য হবে। এখানে পার্থক্য হয়েছে 90 টাকা 3 বছরে, 3 বছরে 90 টাকা, তার মানে এক বছরে 30 টাকা সুদ পাবে, এক বছরে 30 টাকা বেশি সুদ পাবে। তাহলে 30 টাকা মানে কত পার্সেন্ট? দেখো 750 টাকাতে সুদ পাবে 30 টাকা, 100 টাকায় কত? কাটাকাটি করো, এটার সঙ্গে এটা কাটো, 3 দিয়ে এটা কাটো 25, 25 দিয়ে এটা কাটো দাও 4, তারপরে 4% সুদের পার্থক্য আছে। অ্যান্সার হবে বি। 4% বেশি সুদ দেয়, 4% বেশি সুদ দেয়, তাই 3 বছরে 90 টাকা, ওই 4%-এ যে সুদ হয় সেটাই পাবে বেশি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট। এক ব্যক্তি করে ব্যাংকে 4 বছরের জন্য 2000 টাকা আর 2500 টাকা আলাদা খাতে রেখে দেখলেন সুদের পার্থক্য 240 টাকা হয়েছে। আচ্ছা বলো তো, এই যে 240 টাকা বেশি পেয়েছে, কেন বেশি পেয়েছে? দুটোই তো 4 বছর, দুটোই 4 বছরের জন্য রেখেছে, কিন্তু একটিতে 240 টাকা বেশি পেয়েছে কেন? কারণ এটা থেকে এইটাতে 500 টাকা বেশি রেখেছে। তো ওই যে 500 টাকা বেশি রাখা হয়েছে, তো ওই বেশি টাকার জন্য তো বেশি সুদ পাবো আমি, তাই না? তাহলে এই যে 240 টাকা, এটা কার উপরে সুদ পেয়েছে? এই 500 টাকার উপরে। 500 টাকা বেশি, সেখানেই 240 টাকা বেশি সুদ পেয়েছে, পার্থক্যটা ওখানেই হয়েছে। হ্যাঁ কি না? ব্যাপারটা বুঝলে? হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। একজন দিয়েছে 2000 টাকা আর একজন হচ্ছে 2500 টাকা, তা যে 500 টাকা বেশি দেবে সে বেশি সুদ পাবে। কত টাকা বেশি সুদ পাবে? ওই যে 500 টাকা বেশি, তার উপরে যে সুদটা বেশি পাবে সেটাই। তাহলে এই যে 240 টাকা বেশি পেয়েছে সুদ, এটা 500 টাকার উপরেই। তাহলে 500-তে 240 টাকা। আচ্ছা, সুদের হার কত? এটা 1 বছরে করে নাও, ঠিক আছে? তাহলে এই 240 টাকা 4 বছরে বেশি, 1 বছরে কত হবে?
1 বছরে কত সুদ পাবে বেশি? 4 দিয়ে ভাগ করে দাও, 60 টাকা। 1 বছরে 60 টাকা বেশি হবে, 4 বছরে 240 টাকা। তো 500 টাকাতে সুদ পাই 60 টাকা, 100 টাকায় কত? 12%। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। একটি বলকে নির্দিষ্ট উচ্চতা থেকে হ্যাঁ। ফেললে, বলো। বলছি এই অঙ্কটা আমি এক সাইডে 2000 এক সাইডে 2500 লিখে অপশন টেস্ট করে 10% করে 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 বিয়োগ করে দিয়েছি। একবার 10% করেছি দুটো বিয়োগ করেছি, তারপর 12% করে দিয়ে বিয়োগ করে দেখছি যে হ্যাঁ মিলে আছে, 240 টাকা পার্থক্য আছে। তা করার দরকার নেই ভাই, তা করার দরকার নেই। এগুলো শর্টকাট করা যায়। আমি শর্টকাট, তাও তো শর্টকাট শেখাচ্ছি না তোমাদের, মাথাতে থাকবে না বলে, ঠিক আছে? ঠিক আছে। এগুলো শর্টকাট করা যায়, কিন্তু আমি শর্টকাট করাচ্ছি না মাথায় থাকবে না বলে। এর শর্টকাট কিচ্ছু না, ঠিক আছে? এই যে 240 টাকা লিখতে পারছো, 240 টাকা, সে 240 টাকা লিখতে হয়। যত বছর বলবে সেটা দিয়ে ভাগ করতে হয়, ইন্টু ইন্টু এই দুটির মধ্যে যে পার্থক্য সেটা, মানে 500 ইন্টু 100 করলেই আমরা শতকরা পেয়ে যাব। বাস এইটুকু কাজ। যত টাকা সুদ বলবে তাকে বছর দিয়ে ভাগ, প্রথম কাজ। যত টাকা সুদের পার্থক্য তাকে বছর দিয়ে ভাগ, ইন্টু নিচে নিচে কী হবে, এই দুটি আসল দুটির পার্থক্য নিচে 500, তাকে 100 দিয়ে গুণ করলে অ্যান্সার হয়ে যায়। ঠিক আছে? তুমি দেখো এটা বের করলেই তুমি 12% পাবে। এবার এগুলো তুমি যখন প্র্যাকটিস থাকবে তখন করবে। আমি করালে করাতে পারি, কিন্তু করাচ্ছি না কেন? তোমাদের প্র্যাকটিসের মধ্যে নেই। আগে ব্যাপারটা পুরোটা ক্লিয়ার করে নাও, তারপরে তুমি যখন প্র্যাকটিস করে শর্টকাটটা উদ্ধার করবে। ঠিক আছে? এগুলো সবই শর্টকাটে করা যায়। একটি বলকে নির্দিষ্ট উচ্চতা থেকে ফেললে যে উচ্চতায় ফেলা হয় তার নিচে পড়ে তার 3/4 ভাগ উচ্চতায় লাফিয়ে ওঠে। যদি বলটি 32 মিটার থেকে ফেলা হয় তাহলে তৃতীয়বার বলটি লাফিয়ে কত উচ্চতায় উঠবে? তো প্রথমে 32 মিটার থেকে ফেলছে, প্রথমবার কতটা লাফিয়ে উঠবে? 3/4 ভাগ, তো 3/4 দিয়ে গুণ করে দাও, তাই না? এবার এটা তুমি সমাধান করতে পারো, নাও করতে পারো। সমাধান করলে কি হবে? সমাধান করলে হবে এটা উঠবে তোমার 8, 24 পর্যন্ত উঠবে। 3 বার করে দেন। এবার 24 উঠে আবার যখন ফেলা হবে 24 থেকে, আবার তো 3/4 ভাগ উঠবে, আবার 3/4 দিয়ে করে দাও, হয়ে যাবে 18। এবার 18 হলো, এবার আবার যদি ফেলা হয় 18 থেকে, তাহলে তো আবার 3/4 ভাগ লাফিয়ে উঠবে, তো আবার 3/4 দিয়ে গুণ করে দাও। বাস, এইখানে গিয়ে আর কাটাকাটি যাচ্ছে না। তো এটা 2 দিয়ে কাটলে 2, এটা 2 দিয়ে কাটলে 9, তার মানে 27/2, তার মানে 13 পূর্ণ 1/2, এটা হবে অ্যান্সার। এবার এগুলো পরপর 3 বার গুণ করলে হয়ে যায়, যেটা বলছিল 32 আছে, এই 3/4 3 বার গুণ করে দাও, 3/4 ইন্টু 3/4 ইন্টু 3/4, বাস এটুকু করলে তো হয়ে যায়। কাটাকাটি করো, দেখো 4 আর 4 16 দিয়ে যদি 32 কেটে দাও তাহলে তুমি পাবে 2 দিয়ে যদি এই 4 কাটো তুমি পাবে 2, তো 3 3 3 9 27 হবে উপরটায়, আর নিচে 2। চলো নেক্সট। একটি অফিসে মোট কর্মীর 1/3 ভাগ হলো মহিলা, মহিলার 1/2 ভাগ হচ্ছে বিবাহিত, বিবাহিত মহিলার 1/3 ভাগ হচ্ছে যাদের সন্তান রয়েছে। যদি পুরুষের 3/4 ভাগ বিবাহিত হয়, তাহলে বিবাহিত পুরুষের 2/3 ভাগের সন্তান থাকে, তাহলে কত ভাগ কর্মীর সন্তান নেই? আচ্ছা, তাহলে কি করব? টোটাল মহিলা কত ধরা যায়? মহিলা দেখো, একবার নিচে 3 আছে, একবার 2 আছে, একবার 3 আছে, তাহলে 6 ধরলে হবে, 6 আর একটু বড় 12 ধরলে করলেও হবে, ঠিক আছে? 3 ভাগের 1 ভাগ মহিলা, আচ্ছা 1 ভাগটা 6 ধরি না, অসুবিধা কি আছে? আচ্ছা দেখো, 1 ভাগ যদি মহিলা, আমি 6 ধরলাম মহিলা, তাহলে 2 ভাগ মানে 12 হবে পুরুষ, হ্যাঁ কি না? টোটাল 18 যদি হয়, তো 3 ভাগের 1 ভাগ হবে 6, আর তার 3 ভাগের 2 ভাগ হবে 12 পুরুষ, হ্যাঁ কি না? প্রথমে আমাকে বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তো এই যে ফিমেল আছে, এটা কত আছে? 6 আছে। বলেছে মহিলার অর্ধেক হচ্ছে বিবাহিত, তাহলে এখান থেকে আমরা বিবাহিত কি পাবো? অর্ধেক মানে 3 জন ম্যারেড। অবিবাহিত মহিলার 1/3 ভাগ সন্তান আছে। আচ্ছা 3 জন যদি ম্যারেড হয়, তো 3 জন হবে আনম্যারেড, তাই না? এই 3 জন আনম্যারেডের মধ্যে 3 ভাগের 1 ভাগ সন্তান আছে। 3 ভাগের 1 ভাগ মানে একজনের সন্তান আছে। ব্যাপারটা বুঝলে, হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বেশ, হ্যাঁ স্যার। একজনের সন্তান আছে, এটা পেলাম। দেখো পুরুষদের কি বলেছে? যদি পুরুষদের 3/4 ভাগ বিবাহিত হয়,
3-এর 4 ভাগ বিবাহিত, মানে 4 ভাগের 3 ভাগ। কত বিবাহিত পাবো আমরা? 4 ভাগের 3 ভাগ কত হবে? 9 হবে। 9 হলো 9 বিবাহিত। বিবাহিত পুরুষের 2-এর 3 ভাগের সন্তান আছে। এই 9 এর মধ্যে 2-এর 3 ভাগ, তো 2-এর 3 দিয়ে গুণ করে দাও, 2/3 দিয়ে। তার মানে 6 জনের সন্তান আছে। 6 জনের সন্তান আছে, বাস। এই তো আমাদের উত্তর চলে এসছে। এখানে একজন মহিলার সন্তান আছে আর 6 জন পুরুষের সন্তান আছে। তাহলে মোট 7 জন পুরুষ ও মহিলার সন্তান আছে। তাহলে কতজনের সন্তান নেই? 11 জনের। 11 জনের নেই। টোটাল 18 জনের মধ্যে, পুরুষ ও মহিলার মধ্যে 7 জন পুরুষ মহিলার সন্তান আছে। তাহলে 11 জনের নেই। তাহলে 18 ভাগের মধ্যে 11 জনের নেই, তার মানে 11/18 অংশ। এতজনের কর্মীদের পুরুষ নেই। বুঝতে পারলে হ্যাঁ কিনা বলো তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। কেউ আছো যে বুঝতে পারোনি? 18 ভাগের মধ্যে 11 ভাগের নেই। ওকে, চলো বেশ, শেষ। বলো, কারো কিছু বলার আছে? স্যার বলো। বলছি স্যার 2 নম্বর অঙ্কটা একবার বলবেন? ছেলে না নাকি, পরে যোগ দিয়েছো? না মানে শুনছিলাম তখন একটু প্রবলেম হচ্ছিল বলে বুঝতে পারিনি। এটা এটা হ্যাঁ এখানে বলা আছে যে 7টি পরপর সংখ্যা আছে। ঠিক আছে, কয়টি সংখ্যা আছে? 7টি। 1 2 3 4 5 6 7। এর মধ্যে বলেছে প্রথম 5টির গড় জেড। তো প্রথম 5টি মানে 1 2 3 4 5, এই প্রথম এই এত দূর অবধি গড় হচ্ছে জেড। জেড গড় মানে মাঝেরটা হচ্ছে জেড। ঠিক আছে, এটা জেড। আচ্ছা, এটা পরপর সংখ্যা বলতো, তো এর পরের সংখ্যাটা, জেড এর পরের সংখ্যা কি হবে? z+1, 1 বেড়ে যাবে। এর পরেরটা হবে z+2, এর পরেরটা হবে z+3, আর তারপরেরটা হবে z+4। এক এক করে বাড়তে বাড়তে যাবে। আমাকে চেয়েছে কি? আমাকে চেয়েছে এই শেষ 3টি সংখ্যার গড় কত। শেষ 3টি, 7টির মধ্যে শেষ 3টির গড় কত? তো গড় তো মাঝের সংখ্যাটা হয় সব সময়। গড় তো মাঝের সংখ্যাটা হয়। হ্যাঁ তো z+3 হবে গড়। অপশন এ হবে উত্তর। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, চলো, আর কারো কিছু বলার আছে? ওকে, চলো, গুড নাইট।